সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কারো কোনো সমস্যা হয়েছে না তো শুক্র শনি? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টি বাদলের দিন অনেকের দেখবে অ্যালার্জির সমস্যা হয়। হ্যাঁ, যাদের অ্যালার্জির সমস্যা হয় তোমরা কিন্তু ওষুধ খাবে। আর 2024 সালের যে পরীক্ষা আবার কিন্তু নতুন রুটিন দিয়েছে। তোমরা তোমাদের বড় যারা আছে তারা না পেলে বলবা, এমন কি আছে তোমাদের দেখবা ভাই বোনের পরীক্ষাতে তাদেরকে বলবা, তাদেরকে হেল্প করবা, তাদের পরপরে কিন্তু তোমাদের। আমরা এই তোমার বিগত যে একটা আন্দোলন গেল তোমাদের, তোমরাই করছো মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন আমরা একটা বাংলাদেশটাকে একটা নতুন রূপে পেয়েছি। আমাদের কাজ হচ্ছে এখন বলা, তোমরাই এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো এবং করছে। এখন আমাদের যেহেতু বিষয়টা হচ্ছে অর্থনীতি, আমরা সবসময় চিন্তা করব কিভাবে অর্থনৈতিক ভাবে আমরা আমাদের দেশকে ডেভেলপ করতে পারি। তোমার সব কিছু হয়, কিন্তু যদি অর্থনৈতিকভাবে যদি উন্নয়ন না হয় তাহলে একটি দেশ ওইভাবে আগাতে পারে না। যেহেতু আমাদের বিষয় হচ্ছে অর্থনীতি, আমরা ফার্স্ট ইয়ারে আমরা ফার্স্ট পার্ট পড়েছি, সেকেন্ড পার্টের টুকটাক করছি। এখন আমরা আজকে যে ক্লাসটা দেখব, এই ক্লাসটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাসে, যে এটা হচ্ছে কৃষি। তখন আমরা একটু দেখি, তোমরা একটু ক্লাসটা দেখো। সবাইকে স্বাগতম। তোমরা কি ফুলটা চিনো? কি ফুল, নাম কি তা বলতে পারবা? কি ফুল বলতে পারবা? ফুলটা হচ্ছে টিউলিপ। টিউলিপ টিউলিপ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফুল। তা বিভিন্ন কালারের হয়, সবুজ কালার বাদ দিয়ে সব কালারই হয়। এবং এটা একটা ফুল দিলাম, এটা একটা কৃষি অন্তর্ভুক্ত। এটা কিন্তু মাটি ভেদ করে উদ্ভিদটা উঠে। ফুলগুলি কোথায় থেকে হয়? মাটি ভেদ করে, মাটি ভেদ করে। এখন তোমরা এই কয়েকটা স্লাইড দেখো। এটা হচ্ছে আমার পরিচিতি, তোমরা আমাকে তো চিনো জানো। হ্যাঁ, আজকে আমাদের যে বিশেষ করে তোমরা একটা অংশ দেখো, পরিচিতি স্যার যেহেতু দীর্ঘদিন যাবত ক্লাস করছি, তোমরাও আমার ছাত্র চিনো, পরিচিত ওইভাবে আর নতুন করে দরকার নাই। আজকে আমাদের যে বিষয় অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, আমরা যে পাঠটা হচ্ছে কৃষি। আমাদের আজকের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাঠ হচ্ছে কৃষি। ঠিক আছে, এখন তোমরা আরো একটা স্লাইড দেখো। তোমরা একটু ছবিগুলি ভালো করে দেখো তো দেখি। আমাদের গ্রামীণ পরিবেশের সবগুলি ছবি। বলো তো দেখি, প্রথম ছবিটাতে কি দেখতে পাচ্ছ? হাল চাষ করছে, তারপরে ফিমেল মহিলার ছবি দেখা যায়, তারপরে ছবিটা কি দেখা যায়? লাউ চাষ করছে। তারপরটা কি দেখছো? ধান চাষ। তারপরটা কি? আলু। তারপরটা কি? ফুল চাষ করছে। আচ্ছা, এতে কি তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়াবো? এরকম কি ধারণা করা যায়? আমাদের ছবিগুলির আলোকে কি তোমরা বুঝতে পারছো বা ধারণা করতে পারছো যে আজকে আমরা স্যার হতে এই ক্লাসটা আমরা দেখবো বা এই বিষয়টা দেখবো? কি বলতে পারবা? কৃষি। আমরা এই ছবিগুলি থেকে বুঝতে পারছি যে আমাদের এই আজকের যে ক্লাসটা হবে এটা হবে কৃষি। দেখো তো দেখি, আমি এখানে আরেকটু ছবিগুলি থেকে আমরা কি বুঝলাম যে স্যার এখানে কৃষি কাজে কিছু বিষয়, কিছু ছবি আপনি আমাদেরকে দেখাচ্ছেন, তাই তো? আমরা তো একমত সবাই। চলো দেখি তাহলে আমাদের আজকে
যে বিষয়টা আমরা দেখব পাঠ শিরোনাম। আমরা আজকে কি করব বা কি পড়ব? আমরা আজকে পড়ব কৃষি, কৃষিকাজ, তারপরে কৃষি কাঠামো, কৃষি উপখাত। আজকে আমাদের পাঠের বিষয় ছিল কৃষি। এখান থেকে শিরোনাম আমরা 3টা টপিকস আমরা একে একে আমরা দেখব, ঠিক আছে? এখন আরেকটা স্লাইড তোমরা দেখো। দেখতে পাচ্ছ শিকন ফল। আমরা আজকের যে শিরোনাম দেখলাম, দেখে আমরা যে বিষয়গুলি দেখব, এখান থেকে তোমরা কি শিখবে, কি শিখবে? 1 নাম্বার আমরা দেখছি, বলো দেখি তুমি দাঁড়াও, বলো। তার মানে তুমি কৃষিটা কি এটা তুমি বলতে পারবে। আজকের ক্লাসের পরে আমরা কি যে কৃষি কি যদি কেউ জিজ্ঞেস করে বা আমরা নিজেরাও নিজেদের কারণে আমরা শিখব যে কৃষি কি। বসো, তারপর 2 নাম্বারটা বলো তো দেখি তুমি। কৃষির কাঠামোগত বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারো। বসো, কৃষির কাঠামো। তার মানে এই যে বাংলাদেশের যে কৃষি প্রধান দেশ, কৃষির কিন্তু একটু কাঠামো আছে। কৃষির কাঠামোটা কি, যে কোন কোন বিষয়ের উপরে কোন কোন বিষয়গুলি এই কৃষিতে অন্তর্ভুক্ত, এর আলোকে এই কাঠামোটা আমরা দেখব যে একটা দেশের বা একটি দেশের অর্থনীতি কিভাবে রয়েছে, কৃষির উপর দাঁড়িয়ে আছে, কি উন্নত অনুন্নত, তার গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলি আমরা কাঠামোতে দেখব। তারপরে বলো দেখি তুমি বলো। কৃষির উপখাতসমূহ বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ, কৃষির উপখাত সমূহ বিশ্লেষণ করতে পারবে। বসো, এই যে আমরা কৃষি দেখতে পাচ্ছি, সব কি এক ক্যাটাগরি বা একরকম কিনা? সব তো একরকম না। কৃষির যেমন পশু পাখি, তারপরে তোমার পশু মৎস্য, এইগুলি এক না। তাহলে বোঝা যায় যে কৃষির মধ্যে খাত আছে, কৃষিতে কি আছে, বিভিন্ন সেক্টর আছে। এই সেক্টরগুলি আমরা আজকের ক্লাসে দেখতে পাবো। তাহলে শিকল ফলটা আমরা আজকে তোমরা কি কি শিখবে? কৃষি ধারণা ব্যাখ্যা করতে পারবে, কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করতে পারবে, কৃষির উপখাত সমূহ বিশ্লেষণ করতে পারবে, ঠিক আছে? তারপরে স্লাইডটা তোমরা দেখো। হ্যাঁ, এবার আমরা দেখব কৃষি বা কৃষিকাজ কাকে বলে, ঠিক আছে? তুমি দাঁড়ায় একটু পড়ো, সাইমানা সঞ্জিদা, হ্যাঁ দাঁড়ায় পড়ো। তোমরা সবাই দেখো, উপর জোরে পড়ো। কৃষি বা কৃষিকাজ। এগ্রিকালচার শব্দটির প্রতিশব্দ কৃষি। এগ্রিকালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এগার, এবং যার অর্থ ভূমি এবং কালচার অর্থ আবাদ। কৃষি বলতে জমি কর্ষণ করে ফসল আবাদ করাকে বোঝায়। কৃষি হলো এমন এক ধরনের সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমি কর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। বাংলাদেশ ও পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল দেশে কৃষিকাজ প্রধান পেশা হিসেবে বিবেচিত হয়। আর কৃষিকাজ হলো পৃথিবীর প্রাচীনতম পেশা। আর এর কোহেনের মধ্যে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। কিপবার্ডের মধ্যে কৃষি হচ্ছে সম্পদ ব্যবহার ও সম্পদ আহরণের মধ্যে একটি সম্পর্ক। অতএব মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণীর সম্পদ উৎপাদন করে কৃষি বা কৃষিকাজ বলে। সুন্দর, বসো। সঞ্জিত এটা পড়ছে। আমরা এখানে যে স্লাইডে যে লেখাগুলি আছে, ওইখানে আছে কৃষি বা কৃষিকাজ কাকে বলে। সবাই তো লেখাগুলি দেখছো বা তার পড়াটা আমরা শুনছি। আমরা এখান থেকে ছোট ছোট পয়েন্টগুলি দেখব। 1 নাম্বার, এগ্রিকালচার যে একটা ইংরেজি শব্দ, তার প্রতিশব্দ হচ্ছে কৃষি, এটা আমরা বুঝলাম। এখন এগ্রিকালচার শব্দটি কোন ভাষার শব্দ? আমরা দেখব ল্যাটিন। ল্যাটিন এগার এবং যার অর্থ হচ্ছে ভূমি, আর কালচার যার অর্থ হচ্ছে আবাদ। তাহলে দুইটাকে যদি আমরা একত্রিত করে যদি বলি, এগ্রিকালচার মানে হচ্ছে জমি কর্ষণ করে ফসল আবাদ করাকে বোঝায়। তার মানে কৃষিটাই হচ্ছে ভূমি। আমরা ভূমি তো সবাই জানি, ফার্স্ট পার্ট আমরা পড়ছি যে উৎপাদনের উপকরণের 4টা উপাদানের মধ্যে একটা হচ্ছে ভূমি। সোজা কথা হচ্ছে
ভূমিকে কর্ষণ করে, ভূমিকে আবাদ করে, ভূমিতে কাজ করে যদি কোনো কিছু ফলানো হয়, যে ফসলটা পাওয়া যায় তাকে আমরা সাধারণত বলবো কৃষি। তোমরা ওইটা ওইভাবে দেখবে। আর দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা আছে, দেখো, একজন হচ্ছে উহেন, আরেকজন হচ্ছে হিপার। তোমরা এই সংজ্ঞাগুলো একটু পড়বে। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ কিন্তু পৃথিবীর একটা বড় কৃষি প্রধান দেশ। বাংলাদেশ হচ্ছে কি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত। বাংলাদেশের কৃষির সাথে বেশিরভাগ মানুষ জড়িত। তাহলে আমরা এই স্লাইড থেকে দেখলাম যে কৃষি বা কৃষিকাজ কাকে বলে। ঠিক আছে, তোমরা এই বিষয়গুলি বাড়িতে গিয়ে দেখবা। দেখো তারপর একটা স্লাইড। হ্যাঁ, আমাদের ওইখানে একটা বিষয় ছিল যে কৃষি কাঠামো। কৃষি কাঠামো 2 নাম্বার শিক্ষণফলটাতে ছিল, আমরা কি শিখতে পারবো। আমি একটু বলি, দেখো, কৃষি কাঠামো বলতে দেশের অর্থনীতিতে কৃষির অবস্থা ও গুরুত্ব, উৎপাদনের উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে গঠিত কৃষিকাজের সার্বিক অবস্থাকে বোঝায়। তাহলে কৃষি কাঠামোটা কি? কৃষি কাঠামোটা হচ্ছে কৃষির অবস্থা, গুরুত্ব, উৎপাদনের উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে গঠিত কৃষিকাজের সার্বিক অবস্থাকে বোঝায়। তারপরে বলছে বাংলাদেশের কৃষি কাঠামোকে সার্বিকভাবে সনাতনী কৃষি বলা হয়। বাংলাদেশের কৃষিতে এখন পর্যন্ত তোমার কি আধুনিক চাষ পদ্ধতি যদিও আস্তে আস্তে চালু হচ্ছে, কিন্তু পুরোপুরি এখনো চালু হয় না। তাহলে আমরা কৃষিকে বলতে পারি যে বাংলাদেশের কৃষি অনেকটা মান্দাতা আমলের বা সনাতন পদ্ধতি। তারপরে আবার কৃষিকে আমরা বলছে যে যদিও বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, তাহলে চাষাবাদ মূলত জীবন ধারণ কেন্দ্রিক। একটা সুন্দর বাংলাদেশের যে কৃষি, এই কৃষি কিন্তু অনেকটা জীবন ধারণ কেন্দ্রিক। এখনো বাংলাদেশের কৃষি আমরা এখনো বাণিজ্যিকভাবে যে শুধু আমরা চাষ করব, কৃষিকাজ করে কৃষির ফসল উৎপাদন করব, বাইরে আমরা এটা বিক্রি করব, রপ্তানি করব, এখন পর্যন্ত বাংলাদেশে এটা পুরোপুরি হয় নাই। আমরা এখনো জীবন ধারণ কেন্দ্রিক। আমরা অনেকটা খেয়ে বাঁচার জন্য আমরা অনেকটা ফসলাদি উৎপাদন করে থাকি। এই হচ্ছে কৃষি কাঠামো। একটা স্লাইড দেখি আমরা। আমরা এই কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য সমূহ 1 নাম্বার দেখো, বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাচীন চাষ পদ্ধতি। বাংলাদেশের কৃষির কাঠামোর 1 নাম্বার যে একটা বৈশিষ্ট্য, এটা কি? এটা হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি। লাঙল দিয়ে, বলদ দিয়ে এখনো চাষ করা হয়। 2 নাম্বার, বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো জমির স্বল্প উৎপাদন ক্ষমতা। বাংলাদেশের কৃষির উৎপাদন ক্ষমতা, বাংলাদেশের কৃষিতে সর্বোচ্চ, তুমি ধান বলো, পাট বলো, যাই বলো, এখন পর্যন্ত উৎপাদন খুব বেশি পরিমাণে করানো যায় না। উচ্চ ফলনশীল কিছু ফসলাদি আসার পরে কিছুটা বৃদ্ধি হচ্ছে। মূলত বাংলাদেশের জমিতে উৎপাদন ক্ষমতা কম। ঠিক আছে। 3 নাম্বার দেখো, বাংলাদেশের 50% অধিক কৃষক পরিবার কার্যত ভূমিহীন। বাংলাদেশের যারা কৃষক তারা মূলত অনেকটা ভূমিহীন। 4 নাম্বার, বাংলাদেশের কৃষি জমিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। বাংলাদেশের কৃষি জমিগুলি খণ্ড খণ্ড খণ্ডে বিভক্ত। 5 নাম্বার, বাংলাদেশের কৃষি প্রায় পুরোপুরি ওই প্রকৃতির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষিটা কি? পুরোটাই অনেকটা প্রকৃতির উপরে নির্ভরশীল। আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল, সৃষ্টিকর্তার উপরে, প্রকৃতির উপর অনেকটা আমরা নির্ভর করে থাকি বাংলাদেশের কৃষি। দেখো 6 নম্বর, বাংলাদেশের কৃষি আরেকটি বৈশিষ্ট্য হলো যে চাষ উপযোগী বহু জমি পতিত থাকে, মানে বাংলাদেশের অনেক জমিতে চাষাবাদ হয় না। বা 7 নম্বর, বাংলাদেশের কৃষকরা পারিবারিক চাহিদা অনুযায়ী কৃষি পণ্য উৎপাদন করে, তার পরিবারে যতটুকু দরকার ঠিক সেইভাবে উৎপাদনটা করে। 8 নম্বর, ব্যক্তিগত মালিকানা উত্তরাধিকার আইন অপরিবর্তিত থাকায় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে করে আমাদের যে জমির পরিমাণ এতে করে আস্তে আস্তে কমে যাচ্ছে। 9-10 নম্বর, বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষকের উৎপাদন ক্ষমতা কম। আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত তাদের উৎপাদন ক্ষমতা, আমাদের কলা কৌশল ওই মান্দাতা আমলের, যার ফলে আমাদের উৎপাদন বেশি একটা হয় না। 11 নম্বর, বাংলাদেশের কৃষির অন্যতম আরেকটা বৈশিষ্ট্য বর্গাদারি প্রথা।
বাংলাদেশের যাদের জমি তারা অনেক সময় চাষ করে না, অনেক সময় ভূমিহীন তারা, অনেক সময় ভূমিহীন যারা তারা কি করে অন্যের জমি চাষ করে, ওটাকে বলে বর্গাদারি প্রথা। 12 নম্বর, বাংলাদেশের শ্রম খুবই সস্তা। বাংলাদেশের শ্রম কি খুবই সস্তা। এটা করে দেখা যায় বাংলাদেশের কৃষিতে তোমার কি কৃষি শ্রম নির্ভর উৎপাদন ব্যবস্থা বাংলাদেশে পরিচালিত। 13 নম্বর, আমাদের কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য বেশি। আমাদের ফসল উৎপাদন করি তার বেশিরভাগই হচ্ছে কি খাদ্যশস্য। 14 নম্বর, বাংলাদেশের অনেক জমির মালিক শহরে বিভিন্ন পেশার সাথে জড়িত, যার ফলে যাদের জমি সে চাষ করে না, অন্য যদি অনেক জমি চাষ করায়, যার ফলে আমাদের জমিতে উৎপাদন হয় কম। এই ছিল আমাদের কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাতগুলি। আমরা ওইখানে দেখছিলাম যে আজকে আমরা ক্লাসে কি দেখবো, কৃষির উপখাত সমূহ। আমরা একটু দেখি, বলছে কৃষিকাজের ধরন, উৎপন্ন পণ্যের প্রকৃতির বিভিন্ন ধরনের বাংলাদেশের কৃষির 3টি উপখাত রয়েছে। মানে উৎপাদনের পণ্যের ধরন অনুযায়ী 3টা, একটা হচ্ছে শাকসবজি শস্য, 2 নম্বর প্রাণীজ সম্পদ, 3 নম্বর বনজ সম্পদ। কিন্তু সার্বিক কৃষিকাজের মধ্যে মৎস্য সম্পর্কে একটি উপখাত বিবেচনা করা যায়। তাহলে বাংলাদেশের মূল সার্বিক উপখাত কয়টা? 4টা। মূলত হচ্ছে 3টা, কিন্তু সার্বিক কৃষিখাতের উপখাত কয়টা হচ্ছে বলো? 4টা। ঠিক আছে, এখন আমরা একে একে দেখব। 1 নম্বর হচ্ছে শস্য এবং শাকসবজি খাত। শস্য এবং শাকসবজি খাত, ক্রপস এন্ড ভেজিটেবল সেক্টর। এখানে আমরা কি কি উৎপাদন করি একটু দেখবো। আমরা এখানে আলু, কপি, সহজ কথা সবজি জাতীয় যা আছে আমরা ওইখানে উৎপাদন করে থাকি। তোমরা এটা এইভাবে পড়বা। আর আমরা একটা বিষয় দেখবো যে 2022-23 অর্থ বছরে এক খাতের অবদান ছিল কত? 2.5। ঠিক আছে, বা তারপরে এই গেল শাকসবজি এবং শস্য। 2 নম্বর প্রাণীজ সম্পদ, প্রাণীজ লাইভস্টক। প্রাণীজ সম্পদ বলতে তোমরা জানো যে প্রাণীজ সম্পদ হচ্ছে পশু সম্পদ, যেমন গরু, হাঁস, হ্যাঁ, তারপরে মহিষ, এগুলি প্রাণীজ সম্পদ। এটা তুমি দেখো 22-23 অর্থ বছরে এক খাতে অবদান কত ছিল? 1.85 ভাগ। 3 নম্বর বনজ সম্পদ। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 2.57 মিলিয়ন হেক্টর। 1.88 মিলিয়ন হেক্টর বন অধিদপ্তরের আওতাধীন। মোট ভূখণ্ডের প্রায় কত? 17.45% হলো বনভূমি। আমরা এখানে দেখো বনজ সম্পদ থাকার কথা বলে, কিন্তু বাংলাদেশে কিন্তু ওই পরিমাণ বনজ সম্পদ বনজ নাই। এখন আমরা 2022-23 অর্থ বছরে এক খাতে অবদান কত? 1.70। সর্বশেষ মৎস্য সম্পদ, ফিশারি যেটা। মৎস্য সম্পদের মধ্যে তোমরা ভালো করে জানো, পানি যেখানে আছে এটাকে পানি থেকে যত ধরনের আমরা মাছ, তারপরে কাঁকড়া, পানি থেকে যতগুলি আমরা উৎপাদন করে থাকি এগুলি সাধারণত মৎস্য সম্পদের মধ্যে পড়ে। এখানের মধ্যে খাল, বিল, পুকুর, নদী, নালা সবগুলি থেকে সমুদ্র। এখানে আমরা দেখবো যে 22-23 অর্থ বছরে এক খাতের অবদান কত? 2.41 বা 41%। ঠিক আছে, এইগুলি ছিল উপখাত, এবং এই উপখাতগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর একটা দেখো, এখন তোমরা একটু বলো তো দেখি এগ্রিকালচার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ভেরি গুড। 2 নম্বর, বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? ফাইন। হ্যাঁ, সানজিদা বলছে যে বাংলাদেশের সবচেয়ে কৃষির বড় উপখাত হচ্ছে শাকসবজি। বাংলাদেশের 4টা খাত আছে, এর মধ্যে কি শাকসবজি খাতটা হচ্ছে সবচেয়ে বড়। ভেরি গুড। এবার তোমাদেরকে দেখো সাইডে আছে বাড়ির কাজ। তোমরা আগামী দিন কাছে এই কাজটা করে নিয়ে আসবা। সার্বিক কৃষি খাতের কতটি উপখাত রয়েছে, উপখাতগুলোর গুরুত্ব বর্ণনা করো। তোমরা লিখে নাও, সার্বিক কৃষি খাতের কতটি উপখাত রয়েছে, উপখাতগুলোর গুরুত্ব বর্ণনা করো। দ্রুত লিখে ফেলো, 1 মিনিটে লিখে ফেলো, এবং এটা আগামী দিন শীট করে নিয়ে আসবা। তো আসার আগে স্যারের কাছে জমা দিয়ে দিবা এগুলি, স্যার দেখে দিব। সার্বিক কৃষি কাজে কতটি উপখাত রয়েছে, উপখাতগুলোর গুরুত্ব বর্ণনা করো। সবাইকে ধন্যবাদ। তোমরা ধৈর্য সহকারে কৃষি বা কৃষিকাজ
শিরোনামের পাঠটা দেখার জন্য বা করার জন্য। তোমরা সবাই ভালো থেকো এবং আগামী ক্লাসে সবার উপস্থিতি কামনা করে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি।